তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করছিলে, স্যার আমি মাধ্যমিক পাস করেছি বা আমি উচ্চ মাধ্যমিকে ফেল করেছি বা আমি উচ্চ মাধ্যমিকে নাম্বার কম পেয়েছি বা মাধ্যমিকে নাম্বার কম পেয়েছি, আমি কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো, পঞ্চায়েতে কি আমি অ্যাপ্লিকেশন করতে পারবো, বা আমি শুধুমাত্র 8 পাস করেছি আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো, বা এরকম তোমাদের অনেক কোশ্চেন ছিল। ঠিক আছে, আমি কোন কোন পোস্টের জন্য এলিজেবল, ঠিক আছে, আমার বয়স 40 পার হয়ে গেছে আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো, আমার বয়স 35 হয়ে গেছে আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো, আমি ফার্স্ট টাইম পড়াশোনা করছি আমি কি পারবো পরীক্ষাটা ক্র্যাক করতে। বা তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করছিল, স্যার আমি হাউস ওয়াইফ, আমার 2 বছর আগে বিয়ে হয়ে গেছে, আমি অনেকদিন থেকে পড়াশোনা করিনি, এখন নতুন করে পঞ্চায়েতের জন্য পড়াশোনা করতে চাইছি, আমি কিভাবে পড়াশোনা করবো, আমাদের রোড ম্যাপ কি হওয়া উচিত, আমি কিভাবে পড়াশোনা করলে 2026 চাকরিটা পেতে পারি, পঞ্চায়েতে ক্র্যাক করতে পারি, এই সমস্ত কিছু কোশ্চেনের উপর বেস করে আজকে ভিডিওটা। 15 লাখ টাকা তুমি তো পাচ্ছই স্যালারি হিসেবে, প্লাস তুমি ফ্যামিলিকে তুমি সাপোর্ট করতে পারছো, তোমার বোনকে সাপোর্ট করতে, তোমার ভাইকে সাপোর্ট করতে পারছো, বাবা মাকে সাপোর্ট করতে পারছো, কত কিছু হচ্ছে তোমার জন্য। ঠিক আছে, তো এটার জন্য হলো পড়াশোনাটা করো। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে তোমরা অনেকেই বলো, স্যার 6-7 ঘন্টা পড়াশোনা করতে পারছি না, পড়াশোনা করলে বোর লেগে যায়। ভাই একটা জিনিস ভাবো, তোমরা আজকে তোমরা যদি মনে করো যে আজকে তুমি চাকরি পেয়ে গেলে, আমি ধরে নিলাম যে আজকে চাকরি পেয়ে গেছো, যেদিন থেকে তুমি চাকরি পাবে জয়েনিং করবে সেদিন থেকে তোমাকে 8 ঘন্টা তোমাকে ডিউটি করতে হবে। তো আমি বলছি যে পরিশ্রমটা তুমি চাকরি পাওয়ার পরেই করবে, সেটা এখন থেকে করো না, আজকের থেকে করো না। কেন কেন এই মানসিকতা কেন তোমাদের যে 2-4 ঘন্টা পড়াশোনা করলে পড়াশোনা করতে পারছো না। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম স্টোর। কেমন আছো তোমরা? তোমরা সকলেই ভালো আছো। দেখো আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা একদম কমপ্লিটলি তোমাদের ডিমান্ডের উপর বেস করে ভিডিওটা বানাচ্ছি। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করছিলে, স্যার আমি মাধ্যমিক পাস করেছি বা আমি উচ্চ মাধ্যমিকে ফেল করেছি বা আমি উচ্চ মাধ্যমিকে নাম্বার কম পেয়েছি বা মাধ্যমিকে নাম্বার কম পেয়েছি, আমি কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো, পঞ্চায়েতে কি আমি অ্যাপ্লিকেশন করতে পারবো, বা আমি শুধুমাত্র 8 পাস করেছি আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো, বা এরকম তোমাদের অনেক কোশ্চেন ছিল। ঠিক আছে, আমি কোন কোন পোস্টের জন্য এলিজেবল, ঠিক আছে, আমার বয়স 40 পার হয়ে গেছে আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো, আমার বয়স 35 হয়ে গেছে আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো, আমি ফার্স্ট টাইম পড়াশোনা করছি আমি কি পারবো পরীক্ষাটা ক্র্যাক করতে। বা তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করছিল, স্যার আমি হাউস ওয়াইফ, আমার 2 বছর আগে বিয়ে হয়ে গেছে, আমি অনেকদিন থেকে পড়াশোনা করিনি, এখন নতুন করে পঞ্চায়েতের জন্য পড়াশোনা করতে চাইছি, আমি কিভাবে পড়াশোনা করবো, আমাদের রোড ম্যাপ কি হওয়া উচিত, আমি কিভাবে পড়াশোনা করলে 2026 চাকরিটা পেতে পারি, পঞ্চায়েতে ক্র্যাক করতে পারি, এই সমস্ত কিছু কোশ্চেনের উপর বেস করে আজকে ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে দেখবে, তোমাদের জন্য মোস্ট বেনিফিশিয়াল একটা ভিডিও হবে। ঠিক আছে, তোমাদের দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা তোমাদের আমি বলবো আছে, সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড, তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, কোন কোন জায়গাগুলো তোমাদের পড়াশোনা করতে হবে। দেখো তোমাদের সিলেবাস যেটা আছে সেটা সমুদ্র, সেটাকে টার্গেট করলে তো হবে না, তোমাদের টার্গেট করতে হবে কোনটাকে, তোমাদের সমুদ্র থেকে তোমাদের রিকোয়ারমেন্ট যেটা আছে সেটাকে বেছে নিতে হবে। ঠিক আছে, তোমাদের বেছে বেছে পড়তে হবে, তোমাদের এটা বোঝা যতটা জরুরি যে তোমাদের সিলেবাস কি বা কত কোন কোন কি কি পড়তে হবে, তার থেকে বেশি জরুরি তোমরা কি কি পড়বে না। ঠিক আছে, এটা বেশি ইম্পর্টেন্ট, তো এটা ভালো করে দেখতে হবে। ঠিক আছে, আমি তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিতে চাই আমাদের শেষ স্লাইডে তোমাদের আমি যে পার্টটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে দেখো তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছে, কতগুলো প্রশ্ন, কতগুলো সোজা, কতগুলো কঠিন, কতগুলো মাঝারি লেভেল প্রশ্ন, এটা অঙ্ক। এরপরে চলে গেল কি, এরপরে চলে গেল ইংরেজি, ইংরেজি থেকে তোমাদের কোন কোন সোজা ইংরেজি সোজা কোশ্চেন, কঠিন কোশ্চেন, সমস্ত কিছু বলেছি। এরপরে চলো বাংলা, এটা প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে কিন্তু করা আছে। ঠিক আছে, বাংলার উপর। ঠিক আছে, এরপরে চলো সাধারণ জ্ঞানে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, কোন কোন জায়গাগুলো পড়বে, সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি ডিটেল অ্যানালাইসিস করে দিয়েছি। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এই পার্টটা আমি তোমাদের ভিডিও সবার শেষে আলোচনা করব, এটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর এই যে পিডিএফটা আমি তোমাদের দিচ্ছি, এই যে তোমাদের পিপিটিতে তোমাদের পড়াচ্ছি বা দেখাচ্ছি যেগুলো তোমাদের, এগুলো পিডিএফটা তোমরা কোথায় পাবে, কিভাবে পাবে, কোথা থেকে ডাউনলোড করবে, সেটা তোমাদের আমি বলে দেবো। ঠিক আছে, আর তোমরা যারা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের বেনিফিশিয়ালের জন্য, তোমাদের বেনিফিটের জন্য চ্যানেলটা বানানো। ঠিক আছে, ভালো করে দেখো। দেখো পঞ্চায়েতকে তোমরা যারা যারা টার্গেট করছো 2026-এর জন্য, তাদের জন্য বললি তোমাদের পঞ্চায়েতের সিলেবাসটা সবার আগে জানতে হবে। তোমাদের সিলেবাসটা কি আছে, সিলেবাসটা জানতে গেলে তোমাদের কিন্তু তোমাদের সিলেবাস দেখতে হবে কি আছে। দেখো সিলেবাস না জেনে তোমরা কিন্তু এক্সপেকটেশনটা রাখতেই পারো না যে তোমাদের সিলেকশন হবে। ঠিক আছে, উইদাউট নোয়িং দ্য সিলেকশন ইউ ক্যান নট এক্সপেক্ট ইউ ক্যান ক্র্যাক দ্য জব। ঠিক আছে, তোমাদের কিন্তু এই 100% সিলেকশনটা তখনই কনফার্ম হবে, তোমাদের 100% সিলেকশনটা তখনই 100% হবে যখন তোমরা সিলেবাসটা খুব ভালো করে বুঝবে। ঠিক আছে, সিলেবাসটা বোঝার পর তোমাদের নেক্সট টার্গেট হয়ে যাবে তোমাদের চ্যাপ্টারকে টার্গেট করো, কোন কোন সাবজেক্টে কোন কোন চ্যাপ্টারকে আমি টার্গেট করবো, এই জায়গাটা। ঠিক আছে, আমি দুটো পার্টই এখানে নিয়েছি, তোমাদের সিলেবাসটা বোঝাবো, প্লাস তোমাদের কোন কোন সাবজেক্টের বা ম্যাথের কোন কোন চ্যাপ্টারকে টার্গেট করবে, কোন কোন টপিককে টার্গেট করবে, ইংলিশের কোন কোন চ্যাপ্টারকে টার্গেট করবে, কোন কোন টপিককে টার্গেট করবে, সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করেছি। ঠিক আছে, চলো সবার আগে যদি চলে আসে আমি সিলেবাসের ব্যাপারে, তোমাদের সিলেবাসে দেখো তোমাদের টোটাল 85 নম্বরের প্রশ্ন হবে অন এন অ্যাভারেজ। তোমরা যারা যারা তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেল আছে তাদের সবারই 85 নম্বরের পরীক্ষা হবে, বা যারা যারা তোমরা ক্লাস 8 পাসের জন্য অ্যাপ্লিকেশন করবে, 8 পাসের উপর বেস করে যেগুলো পোস্ট রয়েছে সেগুলোতে অ্যাপ্লিকেশন করবে, তাদের জন্য কিন্তু তোমাদের নাম্বার ডিভিশনটা একটু আলাদা আছে। সেটা কি আছে একটু পরে বলছি। অন এন অ্যাভারেজ তোমাদের 85 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, তোমরা টাইম পাবে 90 মিনিট। ঠিক আছে,
এই 90 মিনিটের মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তোমাদের নেগেটিভ মার্ক থাকবে 0.25, মানে 4টা ভুল করলে 1 নাম্বার কাটবে, মানে একটা ভুল করলে 0.25 নাম্বার তোমাদের মাইনাস হবে, ঠিক আছে? এটা নেগেটিভ মার্কিং, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস তোমাদের ভালো করে দেখতে হবে, সেটা হচ্ছে যে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, ঠিক আছে? তোমাদের কিন্তু পড়াশোনার উপর স্পিড আনতে হবে, স্পিডের উপর কাজ করতে হবে, সঙ্গে অ্যাকুরেসি মানে তোমাদের নির্ভুলতার উপর কাজ করতে হবে। তোমরা স্পিড বাড়ালে তোমাদের অ্যাকুরেসি কমে গেল, তুমি 10টা কোশ্চেন মার্ক করে আসলে, তুমি 10টা অপশন অ্যান্সার করে আসলে, তার মধ্যে 5টাই ভুল, এটা করলে কিন্তু হবে না। তোমার 10টা কোশ্চেন অ্যান্সার করে আসলে 10টাই ঠিক হতে হবে, তাই এটার উপর কাজ করতে হবে। আমরা কিন্তু আমাদের ক্লাসে স্পেশালি এই জায়গাটার উপরই জোর দিই, স্পিডের উপর প্লাস অ্যাকুরেসির উপর। তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখেছো বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাসে তোমরা জয়েন করেছো, ব্রহ্মাস্ত্র ব্যাচে আছো, তোমরা সকলেই জানো আমি তোমাদের স্পিডের সঙ্গে সঙ্গে অ্যাকুরেসির উপরে কাজ করি, ঠিক আছে? চলো নেক্সট, তো এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট পার্টে যদি চলে আসে তোমাদের সিলেবাস 4টা পিলার আছে, তার মধ্যে একটা হচ্ছে পাটিগণিত, অ্যাডভান্সে কোনো পার্ট নেই তোমাদের, আমি কালারটা জাস্ট একটু দেখে নেবো তোমাদের। হ্যাঁ, আর একটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানটার ব্যাপারে তোমাদের আমি একটা কথা বলি, সাধারণ জ্ঞানটা তোমাদের একটু আলাদা। এখানে কি আলাদা? তোমরা নর্মালি যে কম্পিটিটিভ প্রিপারেশন নাও, যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, তোমাদের কিন্তু সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কি কি পড়তে হয়? ইতিহাস, ভূগোল, সায়েন্সের পার্টটা, ইকোনমিক্স, পলিটি, এগুলো পড়তে হয়। বাট পঞ্চায়েতের ক্ষেত্রে একটু আলাদা। কি আলাদা? সেটা হচ্ছে তোমাদের কিন্তু মেনলি ফোকাস করতে হবে ওয়েস্ট বেঙ্গলের উপর। তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গল এনভায়রনমেন্ট পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচার পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গল সমস্ত কিছু পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি পড়তে হবে, হিস্টোরিক্যাল ইভেন্ট পড়তে হবে, সমস্ত ওয়েস্ট বেঙ্গলের উপর বেস করে কিন্তু হবে, ঠিক আছে? তোমরা যারা যারা শুধুমাত্র পঞ্চায়েতের প্রিপারেশন নেবে, তারা কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি বা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা সবার আগে কমপ্লিট করবে, তারপরে কিন্তু তোমরা ইন্ডিয়ান জিওগ্রাফি বা ইন্ডিয়ান হিস্ট্রিতে যাবে। তবুও যখন পড়বে ওটাও সিলেক্টিভ ওয়েতে পড়বে, ঠিক আছে? মডার্ন পার্টটা আগে পড়লে, তারপর মিডিয়েভাল, তারপর এনশিয়েন্ট, ঠিক আছে? তাও বেছে 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 পড়বে, একদম সমস্ত কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? এটা হলো জেনারেল জিএস ক্ষেত্রে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে ইংরেজি ক্ষেত্রে তোমাদের কি বলবো, সকলের ভয় রয়েছে ইংলিশে, স্যার ইংলিশ তো পারি না, ইংলিশ বুঝতে পারি না, ইংলিশ করতে পারি না, এখানে ইংলিশে ভয় রয়েছে। তো ইংলিশের ভয় কিন্তু দূর করতে হবে মন থেকে, ঠিক আছে? ইংলিশে ভয় দূর করার জন্য আমাদের একদম ধাসু টিচার আছে, একদম আমাদের যে ইংলিশ টিচার আছে, অসাধারণ লেভেলে ইংলিশ পড়াবে তোমাদের, একদম বেসিক থেকে আমরা পড়াবো। কেন বেসিক থেকে পড়াবো? আমরা এখানে মাথায় রাখছি তোমাদের যে সব থেকে লোয়েস্ট পোস্টটা রয়েছে সেটা হচ্ছে 8 পাস, মানে 8 পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যারা যারা 8 পাস করে অ্যাপ্লিকেশন করবে, তোমরা যারা যারা প্রস্তুতি নেবে, তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা পড়াশোনা করাবো, মানে 8 পাস স্টুডেন্টের কথা মাথায় রেখে কিন্তু আমরা পড়াশোনা করাবো, একদম বেসিক থেকে শুরু করব এবং গ্রাজুয়েশন লেভেল অবধি আমরা ডিল করবো, ঠিক আছে? তো খুব ভালো করে কিন্তু আমাদের ক্লাসগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে? একদম বেসিক থেকে একদম জিরো থেকে শুরু করবো আমরা, ক্লিয়ার? সেকেন্ড, এখানে একটা পার্ট সেটা হচ্ছে বাংলা আছে। বাংলা পার্টটা কি? বাংলা পার্টটা তোমাদের সমস্ত পরীক্ষায় থাকে না, বাংলা পার্টটা তোমাদের শুধুমাত্র পঞ্চায়েতেই আছে, অন্য কোনো পরীক্ষায় নেই, ঠিক আছে? আর এটার কারণেই হচ্ছে তোমাদের কিন্তু পঞ্চায়েতের জন্য আলাদা করে ব্যাচ নিয়ে আসা, ঠিক আছে? পঞ্চায়েতে আলাদা ব্যাচ নিয়ে আসে কারণ একটাই, দুটো কারণ অ্যাকচুয়ালি, দুটো হচ্ছে, একটা হচ্ছে বাংলা, এখানে তোমাদের আলাদা নতুন কিছু আছে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞানের যে পার্টটা, হিস্ট্রি জিওগ্রাফি পার্টটা, তোমার নর্মাল যে এরকম প্রশ্ন আসে সেরকম প্রশ্ন কিন্তু এখানে আসবে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। চলে আসি এবার নেক্সট পার্টে যদি চলে আসি, তাহলে দেখবে তোমরা এখানে তোমাদের কিন্তু একটু আমি তোমাদের বলে দেবো তোমাদের সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। সিলেকশন প্রসেসটা তোমাদের 3টে স্টেপ হবে। একটা হচ্ছে ফার্স্ট স্টেপ, তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, ঠিক আছে? তোমরা পরীক্ষা হবে, পরীক্ষা যদি পাস করতে পারো, ঠিক আছে? পাস করলে তো সেকেন্ড স্টেপ ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যদি পাস করো ফাইনাল তোমাদের সিলেকশন হবে, ফাইনাল সিলেকশন, ঠিক আছে? ওকে, দেখো তোমাদের স্যালারি কথাটা যদি বলি, তোমরা যারা যারা ক্লাস 8 পাস করে তোমরা পরীক্ষা দিবে, 8 পাসের পোস্ট গুলো যারা অ্যাপ্লিকেশন করবে, তাদের জন্য বেসিক পে 17,000 থেকে শুরু হবে। বাট তোমরা যারা যারা ভাবছো 17,000 টাকা খুব কম স্যালারি, তোমাদের জন্য বলি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যদি 8 পে কমিশন লাগু হয়ে যায়, তাহলে কিন্তু এই স্যালারিটাই তোমাদের হয়ে যায় 25,000 টাকা, ঠিক আছে? মোটামুটি 25,000 টাকা হয়ে যাবে এই স্যালারিটা, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই বা মনের মধ্যে ডিমোটিভেশন আনার কিচ্ছু নেই, ঠিক আছে? নেক্সট পার্ট দেখো, তোমাদের আমি খুব স্লোলি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, সঙ্গে থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এখানে, ঠিক আছে? দেখো নেক্সট পার্টে যাওয়ার আগে আমি আমাদের কথা বলবো। আমরা কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ক্লাস শুরু করে দিয়েছিলাম 2 মাস আগে, বাট তোমাদের ডিমান্ডের কথা মাথায় রেখে কিন্তু আমরা 20 তারিখ থেকে পঞ্চায়েতের ব্যাচ লঞ্চ করছি, একদম ডেডিকেটেডলি পঞ্চায়েত, ঠিক আছে? তোমাদের সিলেবাস যদি এইটুকু হয় তো আমরা এইটুকু পড়াবো, এক্সট্রা এইটুকু পড়াবো, আর বেশি পড়াবো না আমরা, কারণ আমরা জানি তোমরা যারা যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা অনেকদিন থেকে পড়াশোনা করো না বা তোমরা পড়াশোনার সঙ্গে ডিটাচ। যেমনটা আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে তোমাদের মধ্যে অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে, স্যার আমি 3-4 বছর থেকে পড়াশোনা করি না, আমি কি পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিতে পারবো, আমি কি পরীক্ষা পাস করতে পারবো? এই জিনিসগুলো তোমাদের যে আছে, বা অনেক মেয়ে আমাকে ফোন করছে, স্যার আমি হাউস ওয়াইফ, আমার 2 বছর আগে বিয়ে হয়ে গেছে, আমি পড়াশোনা করিনি, বাট
নোটিফিকেশন দেখে আমার মনে হচ্ছে আমি পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নেব, আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো বা আমি কি পরীক্ষা ক্র্যাক করতে পারবো, এই যে কোশ্চেন গুলো তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা কোর্সটা ডিজাইন করছি, একদম বেসিক লেভেল থেকে করাবো, একদম জিরো লেভেল থেকে বলতে পারো। ঠিক আছে, তোমরা যারা যারা কোনোদিন পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছে 4-5 বছর আগে, তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা এই কোর্সটা ডিজাইন করছি, এই জন্য এটা আলাদা কোর্স। ঠিক আছে, কি কি পড়াবো আমরা? আমরা কিন্তু পড়াবো অঙ্ক, পুরো পাটিগণিত শুধু ধরে 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 পড়াবো। তোমরা আমার যে আমার ক্লাস করেছে ম্যাথের ক্লাস, তোমরা সকলে জানো আমি তোমাদের কিভাবে অঙ্ক করাই। ঠিক আছে, আমি তোমাদের মূলত দুটো মেথড অঙ্ক করি, একটা হচ্ছে শর্টকাট অ্যাপ্রোচ, একটা হচ্ছে ডিটেইল অ্যাপ্রোচ। ডিটেইল অ্যাপ্রোচ মানে বেসিক কনসেপ্ট বুঝিয়ে তোমাদের শর্টকাট দেখিয়ে দিই, তোমরা শেখার সময় কিভাবে শিখবে আর পরীক্ষার হলে কিভাবে করবে, দুটো কিন্তু আলাদা জিনিস, দুটোকে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা কোর্সের সঙ্গে সঙ্গে শিখিয়ে দিই। ঠিক আছে, তারপরে বাংলা পাঠটা আছে, ইংরেজি পাঠটা আছে এবং জিকে পাঠ, সমস্ত কিছু আমরা ডিল করে দেবো। ঠিক আছে, ওকে। তোমাদের এটা ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, তোমরা যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছো খুব তাড়াতাড়ি জয়েন করে দেবে। আর তোমাদের সকলের একটা কমন কোশ্চেন পাই, স্যার আমি 20 তারিখের পরে জয়েন করবো, ক্লাস শুরু হয়ে যাক তারপরে জয়েন করবো, এটা একদম করো না। কারণটা হচ্ছে তোমাদের যখন আমি ক্লাস শুরু করে দেবো আর ব্যাক টু ব্যাক তোমাদের কিছু ক্লাস হয়ে যাবে, তখন যখন তুমি ক্লাসে জয়েন করবে তখন কিন্তু তুমি প্রথমে ক্লাসগুলো না করেই মাঝখানে জয়েন করছো, তখন প্রথমে ক্লাসগুলো যদি না বুঝো ভালো করে না দেখো, তাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবে অন্যদের থেকে। ঠিক আছে, আমরা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো মোডেই তোমাদের কোর্স প্রোভাইড করবো, অনলাইন করলে তোমরা অনলাইন করতে পারো, অফলাইন করলে অফলাইন করতে পারো। ঠিক আছে, ওকে। আচ্ছা, কোর্স প্রাইস তোমাদের আমি বলি, তোমরা অনেকেই বলছিল স্যার কোর্স প্রাইসটা মিনিমাম রাখবেন, কম রাখবেন। আমরা অনেকে হাউস ওয়াইফ বা আমরা পড়াশোনা করি, জাস্ট পড়াশোনা করি, স্টুডেন্টরা কোর্স প্রাইসটার জন্য বেশি না থাকে। ঠিক আছে, দেখো নর্মালি তোমাদের এটার কোর্স প্রাইস রয়েছে 699 টাকা, 699 তোমাদের কোর্স প্রাইস রয়েছে। বাট তোমাদের সকলের কোশ্চেনের কথা মাথায় রেখে কিন্তু আমি তোমাদের এই লাস্ট 3 দিন, মানে আজকের থেকে 3 দিন অবধি তোমাদের যে অফার পিরিয়ড একটা দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের জন্য আমি দেবো 499 টাকাতে তোমরা কিন্তু এই কোর্সটা অ্যাভেল করতে পারবে, এটা আর করতে দিতে হবে না। যদি তোমরা এই নেক্সট 3 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনে তোমরা আমাদের ক্লাসে জয়েন করো থ্রু অ্যাপ্লিকেশন। ঠিক আছে, যদি কারো ক্লাসে জয়েন করতে অসুবিধা হয়, কারো কোশ্চেন থাকে, অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট তোমরা কিভাবে করবে? এখানে তোমরা একটা নাম্বার পেয়ে যাচ্ছ, এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেবে। দেখো এই নাম্বার ফোন করবে না, ফোন করলে আমাকে পাবে না, কারণ প্রচুর ফোন আসে, আমি সবার ফোন তুলতে পারি না। তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে দেবে আমাকে। ঠিক আছে, যদি হোয়াটসঅ্যাপে না পারো, এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবে, গ্রুপে জয়েন করো, ওখানে এসএমএস করে আমি তোমাদের গ্রুপের মধ্যে অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, ভালো কথা। তাহলে এটা অনলাইন জন্য। অফলাইন প্রাইস কি আছে স্যার? অফলাইনের ক্ষেত্রে তোমাদের বলি, তোমরা যারা যারা অফলাইন পড়বে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আর অফলাইনের ক্ষেত্রে তোমাদের প্রাইস ব্যাপারটা তখনই তোমাদের আমি বলে দেবো। ঠিক আছে, অফলাইনে কিন্তু আমরা ম্যাক্সিমাম 30 জন স্টুডেন্ট নেবো, 30 জনের বেশি স্টুডেন্ট নেবো না। যদি অফলাইন করতে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, অফলাইনে তোমরা কি কি পাবে? অনলাইনে যে কন্টেন্ট তোমরা পাচ্ছ সমস্ত কিছুতে পাবেই, সঙ্গে তোমরা অফলাইনে পাচ্ছ আমাদের, তোমাদের চোখের সামনে আমাদের থাকছো। দেখো সব থেকে বড় ব্যাপার যেটা হয় না তোমাদের আমি বলি অফলাইনের ক্ষেত্রে, আমি যখন তোমাদের অফলাইন পড়াই না, আমি তোমাদের চোখ দেখে বলে দেবো তুমি কোনো একটা কোশ্চেন বা যেটা বোঝাচ্ছে তুমি বুঝতে পারলে কিনা, এই যে জিনিসটা, এটাই তোমাদের সব থেকে বড় বেনিফিট হবে, তোমাদের ডাউট ক্লিয়ার করবে। ঠিক আছে, যতগুলো স্টুডেন্ট আমার সামনে বসে থাকে আমি সবার চোখ দেখে বলে দেবো আমি যে বোঝাচ্ছি, যে জিনিসটা বোঝাচ্ছি তোমরা বুঝতে পারলে কি পারলে না, তোমাদের ডাউট আছে কিনা। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, অফলাইনে কি হবে? অফলাইনে তোমরা তোমাদের ডাউটগুলো আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে দিতে পারবে, এটা সব থেকে বড় বেনিফিট অফলাইনে। ঠিক আছে, থার্ড, যেগুলো তোমরা অফলাইন মক টেস্ট দিতে পারো, পরীক্ষার এনভায়রনমেন্টে তোমরা মক টেস্ট দেবে, আমরা এখানে তোমাদের পেন পেপার দিয়ে দেবো, ওএমআর শিটে মক টেস্ট নেবো, এখানে ক্লাসে নিয়ে নেবো। ঠিক আছে, থার্ড কি হচ্ছে? থার্ড, তোমাদের অফলাইনে যারা যারা অ্যাডমিশন হবে তাদের জন্য আমাদের তরফ থেকে কি থাকছে? একটা অ্যাডিশনাল থাকছে, তোমাদের জন্য টি শার্ট সঙ্গে পেন এবং নোটবুক। ঠিক আছে, এটা আমাদের তরফ থেকে তোমাদের অ্যাডিশনাল থাকছে, ফ্রি অফ কস্ট। এর জন্য তোমাদের কোনো অ্যাডিশনাল চার্জ দিতে হবে না, কোনো পয়সা দিতে হবে না, এটা আমরা তোমাদের প্রোভাইড করবো। ক্লিয়ার? নেক্সট পেজে চলে আসি। দেখো নেক্সট যদি আসি, তাহলে তোমাদের আমি বলবো যে তোমাদের এই যে পরীক্ষাটা হবে, এটা এজ কি আছে, ও লাস্ট বয়স কি আছে, কত বয়স অবধি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। তোমরা এটা একটা কোশ্চেন আছে, তোমার কোশ্চেন করতে স্যার আমার বয়স 40 হয়ে গেছে, আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো? হ্যাঁ পারবে। তোমাদের এটার বয়স রয়েছে 18 থেকে 40 বছর। বাট নতুন গভর্নমেন্ট কি করছে, তোমাদের সকলের জন্য কিন্তু 5 বছর রিল্যাক্সেশন দিচ্ছে, সবার কিন্তু বয়স 5 বছর প্লাস তোমাদের রিল্যাক্সেশন দিয়েছে। তার মানে তোমার এখানে আরো 5 বছর যোগ করে দাও, এখানে 5 বছর যোগ করো, এখানেও 5 বছর যোগ করো, আর এখানেও তুমি 5 বছর হিসেবে যোগ করো। তোমরা যারা যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করবে সবাই কিন্তু 5 বছর থেকে যোগ করতে পারবে। ঠিক আছে, আনরিজার্ভ ক্যাটাগরি 40 বছর বয়স ছিল, এখন সেটা 45 হয়ে গেছে। ওবিসি এ, ওবিসি বি, এখন তো ওবিসি বি নেই। ঠিক আছে, ওবিসি এ আছে। ওবিসি 18 থেকে 43 ছিল, এখন 43 থেকে হয়তো 48 বছর অবধি হবে। এবং এসটি এসসি যারা আছে তারা 18 থেকে 45 ছিল, এখন 18 থেকে 50। মানে তোমরা যারা যারা এসটি এসসি থেকে বিলং করো, তাদের বয়স যদি 50 হয় তবুও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, একদম চিন্তা কোনো কারণ নেই। ঠিক আছে, আর একটা কথা বলে, তোমাদের এই পরীক্ষাটা কিন্তু এখন হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে আগে হতো, এখন কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে না হয়, তোমাদের পিএসসি নেবে। তোমাদের জন্য বেনিফিট, তোমাদের জন্য গুড নিউজ এটা, যে পিএসসি নিলে তোমাদের ফেয়ার রিক্রুটমেন্ট হবে। যখনই ডিস্ট্রিক্ট এটা তোমাদের রিক্রুটমেন্ট করাও, তখন কিন্তু দুর্নীতি চান্সেসটা অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট।
নেক্সট পার্টে যদি চলে আসি তোমাদের তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে তুমি কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে তোমার হিসেবে পোস্ট কি কি আছে, দেখো তোমরা যারা 8 পাস করেছো তাদের জন্য তোমরা এই 3টা পোস্ট রয়েছে, কি গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সমিতি পিয়ন এবং গ্রুপ ডি জেলা পরিষদ। এই 3টা পোস্ট তোমাদের যারা যারা ক্লাস 8 পাস করেছো, শুধুমাত্র যারা যারা মাধ্যমিক পাস করেছো তাদের মধ্যে এতগুলো পোস্ট হয়েছে, ঠিক আছে। তাহলে ক্লার্ক, টাইপিস্ট, ডিইও, অ্যাকাউন্টেন্ট, এলডিএ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এবং গ্রাম পঞ্চায়েত সহায়ক, এগুলো তোমরা মাধ্যমিক পাস যারা যারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস যারা যারা করেছো তারা কিন্তু গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। বাট যাদের গ্রাজুয়েশন বা ডিপ্লোমা আছে, যারা যারা বিএ পাস করেছো বা তোমাদের ডিপ্লোমা কোর্স করো, তাদের জন্য এগুলো সমস্ত কিছু পোস্ট আছে, ঠিক আছে। যারা যারা গ্রাজুয়েশন করেছো তারা সমস্ত পোস্টের জন্য এলিজেবল। যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা উচ্চ মাধ্যমিক প্লাস বাকি সমস্ত পোস্টের জন্য এলিজেবল, সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করতে হবে। যারা যারা মাধ্যমিক পাস করেছো তারা মাধ্যমিক প্লাস বাকি সমস্ত পোস্টের জন্য এলিজেবল, ঠিক আছে, মাথায় রাখবে। ওকে, এবার চলে আসি নেক্সট পার্টে। নেক্সট পার্টে চলে আসলে তোমাদের আমি প্রত্যেকটা এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কি কি সিলেবাস রয়েছে সেটা তোমাদের বলি। দেখো যারা যারা ক্লাস 8 পাস করেছো, 8 পাশে 3টা পোস্ট আছে, কি পোস্ট? একটা গ্রাম পঞ্চায়েত কর্মী, একটা সমিতি পিয়ন এবং গ্রুপ ডি। এখানে তোমাদের সিলেবাস কি রয়েছে? এই সিলেবাসটা কিন্তু এটা নয় যে তোমাদের কি বলবো লক্ষণ রেখা এটাই হবে। যদি পিএসসি মনে করে পিএসসি পরীক্ষার এই সিলেবাসটা কিন্তু চেঞ্জও করতে পারে, এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড বা তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে এখন অব্দি যে সিলেবাস দেওয়া আছে সেটা এটা, ঠিক আছে। তাহলে তোমাদের 43 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। কত নম্বরের মধ্যে? 43 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে বাংলায় থাকবে 13 নম্বর। কত নম্বর? 13 নম্বর থাকছে বাংলা। ইংলিশে 10 নম্বর থাকছে, অঙ্কে থাকছে 10 নম্বর এবং সাধারণ জ্ঞানে 10 নম্বর এবং 7 নম্বর এক্সট্রা থাকছে পিটিতে, মানে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে থাকছে 7 নম্বর, ঠিক আছে, এখানে লেখা আছে, ঠিক আছে। এটা দেখলো তোমাদের যারা যারা ক্লাস 8 পাস করো তাদের জন্য। 8 পাসে যারা যারা পোস্ট, যেগুলো পোস্ট আছে এই কয়েকটা পোস্ট, এই কয়েকটা পোস্টের জন্য এটা হচ্ছে তোমাদের সিলেবাস বা নাম্বার ডিভিশন, ঠিক আছে। সেকেন্ড পার্টে যদি চলে আসে, তোমরা যারা যারা মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক পাস যারা যারা করে তাদের জন্য কি কি আছে? মাধ্যমিক পাসের জন্য এই পোস্টগুলো, টাইপিস্ট পোস্ট যারা আছো বা ডিইও পোস্টে যারা আছো বা অ্যাকাউন্টেন্ট ক্লার্ক যারা যারা আছো, ঠিক আছে, লেভেল 6 এর কিন্তু এগুলো, হ্যাঁ, লেভেল 6 এর জন্য তোমাদের সিলেবাস কি আছে? লেভেল 6 এর জন্য সিলেবাস তোমাদের মাধ্যমিকে পাটিগণিতে 25 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার, বাংলায় 20 নাম্বার এবং সাধারণ জ্ঞানের উপর কিন্তু তোমাদের 20 নাম্বার থাকছে। এটা তোমাদের মাধ্যমিক পাস লেভেল, ঠিক আছে। মাধ্যমিক পাসে তবু এই কয়েকটা পোস্টের জন্য, ঠিক আছে, দেখে নেবে এই পোস্টগুলো। এটা পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপ থেকে জয়েন করে নেবে, দেখে নেবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা তোমাদের কথা বলি, তোমাদের অনেকে বুঝছে স্যার কম্পিউটার টাইপিং কি হতে পারে, টাইপিং আমার স্পিড কত লাগবে? দেখো তোমাদের টাইপিং স্পিড লাগবে, ইংলিশে হলে তোমাদের 30টা ওয়ার্ড পার মিনিট লাগবে, আর যদি বাংলায় হয় তাহলে 20টা ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে, এটা তোমাদের টাইপিং স্পিড লাগবে। নেক্সট পার্ট, নেক্সটে চলে আসলে তোমাদের দেখি তোমাদের মাধ্যমিকে যারা যারা 50% নাম্বার পেয়েছো তারা কিছু পোস্টের জন্য এলিজিবল। তাদের এই পোস্টগুলো আছে এলডিএ, ঠিক আছে, এলডিএ পোস্ট আছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার আছে, ঠিক আছে। এটাও লেভেল 6 এর পোস্ট, কিন্তু মাধ্যমিকে তোমাদের এখানে 50% নাম্বার লাগবেই, আদারওয়াইজ তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। যারা যারা মাধ্যমিকে 50% নাম্বার পেয়েছো তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল, এই একটা পোস্ট, ঠিক আছে। এটার সিলেবাস কি রয়েছে? এখানে 85 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, তার মধ্যে পাটিগণিতে 25 নাম্বার, বাংলায় 20 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার এবং সাধারণ জ্ঞানে 20 নাম্বার, এটা তোমাদের নাম্বার থাকছে, ঠিক আছে। এবং এখানে ইন্টারভিউতে 15 নাম্বার থাকছে, ঠিক আছে। ইন্টারভিউতে কয় নাম্বার থাকছে? 15, টোটাল 100 নাম্বারের মধ্যে তোমাদের সিলেকশন হবে। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? চলো দেখো তোমাদের ডিটেইল বোঝাচ্ছি আমি, তোমাদের একটু সময় লাগবে আমি জানি, তোমরা অনেকেই বোর হবে, তোমরা মনে স্যার অনেক কিছু বলছে, অনেক আমাদের জ্ঞান দিচ্ছে না ভাই, আমি এটা তোমাদের জন্য করছি, তোমাদের ডিমান্ডে করছি, তো তোমাদের কিন্তু এতটুকু আমাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে। আর তোমাদের অবশ্যই বলবো, তোমরা যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এই যে রিসার্চ গুলো করা, এগুলো তোমাদের নিয়ে আলোচনা, অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, ঠিক আছে। এর পেছনে 4-5 জন মানুষের পরিশ্রম থাকে, ঠিক আছে। দেখো উচ্চ মাধ্যমিক যারা যারা পাস করে তাদের জন্য সিলেবাস কি আছে দেখো, একদম তোমাদের এই প্রত্যেকটা এডুকেশন কোয়ালিফিকেশন ধরে ধরে বলছি, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস যারা যারা করেছো তাদের জন্য কি কি সিলেবাস রয়েছে? তাদের মধ্যে সিলেবাস এটা আছে, ইংরেজিতে 25 নাম্বার, বাংলায় 25 নাম্বার, পাটিগণিতে 25 নাম্বার এবং সাধারণ জ্ঞানে 10 নাম্বার, এটা তোমাদের থাকলো উচ্চ মাধ্যমিক, ঠিক আছে। কি কি পোস্ট? গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্ট আছে এবং গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্ট আছে। মাধ্যমিকে এখানে তোমাদের 50% নাম্বার লাগবে, ঠিক আছে, ঠিক আছে। এটা লেভেল 5 এর পোস্ট, ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট পার্টে যদি চলে আসে তাহলে চলে আসলো আমাদের এটা তোমরা একটু দেখে নেবে। এটা এই জিনিসটাকে আমি তোমাদের আরো সুন্দরভাবে বুঝিয়েছি নেক্সট পার্টে, মানে একটু পরে তোমাদের বোঝাবো, এই জিনিসটা বুঝিয়ে তোমাদের সময় নষ্ট করবো না, এই জিনিসটাকে আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়েছি, ঠিক আছে। দেখো এটা আমি সময় নষ্ট করছি না। সেকেন্ড পার্টে এটাও আমি তোমাদের এখানে সময় নষ্ট করতে আমি বলি যে তোমাদের কোথায় কোথায় প্রায়োরিটি দিতে হবে, তোমাদের কোথায় মেইনলি ফোকাস করতে হবে, ঠিক আছে। পাটিগণিত অঙ্কের মধ্যে তোমাদের মেইন ফোকাস করতে হবে, কারণ অঙ্কের মধ্যে সমস্ত নাম্বার থাকছে, সঙ্গে
কি থাকছে তোমাদের সঙ্গে তোমাদের স্কোরিং জায়গা যেটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের যে ব্যবস্থাটা আছে এটা তোমাদের ভালো করে পড়তে হবে, সরকারি প্রকল্প যেগুলো সেগুলো পড়তে হবে, এবং গ্রামীণ উন্নয়নের তথ্য যেগুলো আছে সেগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই, কারণ সিলেবাসে তোমাদের স্পেসিফিক ভাবে মেনশন করা আছে এই কয়েকটা কথা। ঠিক আছে, স্মার্ট স্টাডি করতে হবে তোমাদের, যেটা আমি প্রথমেই বলেছিলাম। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ধারাবাহিক প্রচেষ্টা যেমন ইংরেজি ও বাংলা ব্যাকরণটা তোমাদের ভালো করে শিখতে হবে, শব্দভান্ডার এবং বোধ পরীক্ষা এগুলি। আচ্ছা, এগুলো সম্পর্কে আমি তোমাদের একটু পরেই বলছি ভালো করে, হ্যাঁ, খুব ডিটেইল ভাবে বলবো আমি তোমাদের, একদম সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলো পর্যন্ত কভার করবো। ঠিক আছে, এখানে এই পার্টটা আমি তোমাদের প্রথমে দেখিয়েছিলাম যে এটা তোমাদের পরীক্ষার সিলেকশন দেওয়া হবে। যদি সিলেকশন নিতে হয় তোমাদের এই পার্টটা, এরপরে যেগুলো আমি আলোচনা করব খুব ভালো করে শুনবে। আর একবার বলে, যদি সিলেকশন নিতে হয় তোমাদের কিন্তু এই পার্টটা খুব ভালো করে দেখবে, আদারওয়াইজ সিলেকশন পাবে না। ঠিক আছে, দেখো প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমি তোমাদের অ্যানালাইসিস করেছি। প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে দেখলাম যে তোমাদের অঙ্ক থেকে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, কটা প্রশ্ন আসে, কোন কোন টাইপের প্রশ্ন আসে, এবং কঠিন প্রশ্ন কটা আছে, প্রশ্নের লেভেলটা কেমন, সোজা প্রশ্ন কটা আসে। ঠিক আছে, সমস্ত কিছু আমাকে অ্যানালাইসিস করা আছে। দেখো, যদি আমি বলি এখানে চ্যাপ্টার, সেখানে বলা চ্যাপ্টারের সঙ্গে গেছে লাভ, ক্ষতি, শতকরা এবং এখানে ঠিক আছে ডিসকাউন্টস, ছাড়েরটা। ঠিক আছে, এখানে কি কি ব্যাপার থেকে প্রশ্ন আসে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর বেস করে প্রশ্ন আসে। ঠিক আছে, ধারাবাহিক ছাড় বা সাকসেসিভ ডিসকাউন্টের উপর বেস করে প্রশ্ন আসে। আমি একটু করে বলছি তোমাদের এগুলো। পরিবর্তনশীল লাভের ভগ্নাংশ, ঠিক আছে, ত্রুটিপূর্ণ ওজন, এই সম্পর্কে তোমাদের প্রশ্ন আসে। এগুলো তোমাদের এখনই বোঝাচ্ছি কি জিনিস এগুলো। ঠিক আছে, এখান থেকে কতগুলো প্রশ্ন আছে, 6 থেকে 8টা প্রশ্ন আসে। ঠিক আছে, আমি তোমাদের 25 টাকা সেট বানিয়েছি, ওটার উপর বেস করে তোমাদের ডেটা করে দিচ্ছি। 6 থেকে 8টা প্রশ্ন আসে। প্রশ্ন লেভেল কেমন থাকে, মাঝারি থেকে কঠিন, এটা কঠিন বলবো না আমি, মিডিয়াম থেকে একটু আপার মিডিয়াম বলতে পারো তোমরা। ঠিক আছে, এবার আমি তোমাদের বলি এই জিনিসগুলো তোমাদের কি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য তোমরা সকলে জানো, তোমরা কিছু ওটা জিনিস কিছু দামে কিনছো, তারপর কিছু দামে বিক্রি করছো, কত পার্সেন্ট লাভ করলে কত পার্সেন্ট লস করলে, এইরকম বেসিক লেভেলের কোশ্চেন আসবে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কি ধারাবাহিক ছাড়, সাকসেসিভ ডিসকাউন্ট। ধারাবাহিক ছাড় মানে কি, ধরো তুমি কোনো একটা শপিং মলে গেলে, শপিং মলে গিয়ে একটা টি শার্ট কিনবে, টি শার্ট কিনে তোমাকে শপিং মল থেকে একটা সেলস বয় এসে বললো যে স্যার আপনি একটা টি শার্ট কিনুন, একটা টি শার্ট কিনলে তোমাকে আরো 10% ডিসকাউন্ট দেবো। মানে তো প্রথমে একটা টি শার্ট কিনছিলে, তোমাকে কত পার্সেন্ট, 10% দিচ্ছিল, আর একটা টি শার্ট তোমাকে 10%, টোটাল 20% ডিসকাউন্ট হওয়ার কথা, কিন্তু এখানে 20% ডিসকাউন্ট হবে না, কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে সেটা তোমাদের বোঝার ব্যাপার আছে, কনসেপ্টের ব্যাপার আছে। ঠিক আছে, এটা বলে ধারাবাহিক ছাড়, পরপর ডিসকাউন্ট। দেখো, অঙ্ক মানে কি, তোমাদের ডেইলি লাইফের সঙ্গে কানেক্ট করে আমরা অঙ্কগুলো করবো। ঠিক আছে, পরিবর্তনশীল লাভের ভগ্নাংশ, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, এগুলো জিনিস তোমাদের, যদি বলি 1/4 কত পার্সেন্ট, 20%। ঠিক আছে, ধরো কোনো এক ব্যক্তি কোনো বিক্রয় মূল্যের উপর 20% লাভ করে, তাহলে বিক্রয় মূল্য কত হবে বা তোমার লাভের পরিমাণ কত হবে, এই জিনিসগুলো তোমাদের একটু ভালো করে এই জিনিসগুলো এখানে বলা আছে। ঠিক আছে, ফল্টি ওজন মানে কি, ফল্টি ওজন ব্যাপারটা কি বলো তো, ধরো তুমি কোন একটা দোকানে গেলে, দোকানে বলে বলতে 1 কেজি চিনি দেওয়া আমাকে, বাট সেই দোকানদার তোমাকে 1 কেজি জায়গায় 100 গ্রাম চিনি দিল। ঠিক আছে, এবং তোমার কাছ থেকে 1 কেজি চিনি টাকা নিল, এই যে 100 গ্রাম চিনি তোমাকে কম দিল, এটা কত পার্সেন্ট টাকা তোমাকে তোমাকে কি বলে ফরজারি করলো, এই জিনিসগুলো তোমাদের প্রশ্ন আসে, একদম বেসিক জিনিস থেকে। ঠিক আছে, তুমি ডেইলি লাইফে যে জিনিসগুলো করো, যেগুলো ঘটে তোমার কাছ থেকে, সেম ওই টাইপ থেকে তোমাদের প্রশ্নগুলো আসে। ঠিক আছে, এখানে একটা কথা বলবো যে এই শতকরা পার্টটা আছে, যে শতকরা দি মাদার চ্যাপ্টার, এটাকে আমি যতগুলো স্টার দেবো কম স্টার দেওয়া হবে। শতকরা পার্ট যার কনসেপ্ট ক্লিয়ার নেই, পার্সেন্টেজ কনসেপ্ট যার ক্লিয়ার নেই, সে চাকরি পাবে না, একদম আমি খাতা কলমে লিখে দেবো তোমাকে আমি, যার কনসেপ্ট ক্লিয়ার নেই পার্সেন্টেজ থেকে, তার চাকরি হবে না, সে কোনোদিনও চাকরি পাবে না। ঠিক আছে, কারণ পার্সেন্টেজের কনসেপ্ট সম্পূর্ণ অ্যারিথমেটিকে তোমাদের কাজে লাগবে, লসাগু গসাগু দিয়ে কাজে লাগবে, তোমাদের প্রফিট আর লসের কাজে লাগবে, পার্টনারশিপে লাগবে, এসআইসি এতে পার্সেন্টেজ কনসেপ্ট লাগবে, তোমাদের বোর্ড এন্ড স্ট্রিমে পার্সেন্টেজ কনসেপ্ট, কোথায় লাগবে না পার্সেন্টেজ কনসেপ্ট। ঠিক আছে, তো পার্সেন্টেজ কনসেপ্ট তোমাদের কিন্তু খুব ভালো করে শিখতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজ দি মাদার চ্যাপ্টার তোমাদের পুরো অ্যারিথমেটিকের আমি বলবো 40% সিলেবাস পার্সেন্টেজ একাই কভার করে। ঠিক আছে, কারণ কি, আমি যখন তোমাদের পার্সেন্টেজ করাবো, সম্পূর্ণ অ্যারিথমেটিক, সম্পূর্ণ অঙ্ককে একবার ঘুরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, পার্সেন্টেজের মধ্যে আমি প্রফিট লসের কোশ্চেন দেবো, রেশিও প্রপোর্শনের কোশ্চেন দেবো, তোমাদের টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন দেবো, টাইম এন্ড ডিস্টেন্সের কোশ্চেন দেবো, সমস্ত টাইপের কোশ্চেন গুলো তোমাদের আমি পার্সেন্টেজের মধ্যে করিয়ে দেবো। তারপরে যখন আমি বাকি চ্যাপ্টার গুলো করাবো না, তখন দেখবে যে তোমাদের বাকি চ্যাপ্টার সোজা মনে হচ্ছে তোমার। ঠিক আছে, কারণ তোমাদের পার্সেন্টেজটা ভালো করে করছো, বা পার্সেন্টেজের মধ্যে তোমাদের বাকি সমস্ত চ্যাপ্টারের বেসিক ওভারভিউ আমি তোমাকে দিয়ে দেবো। এবার বাকি চ্যাপ্টারগুলো যখন তোমাকে আমি বোঝাবো, করাবো, তোমাকে ইন্টারেস্টিংও লাগছে, তোমাকে মজাও লাগছে, তোমার নিজের প্রতি কনফিডেন্সও বাড়ছে। ঠিক আছে, তাই পার্সেন্টেজ খুব ভালো করে করতে হবে। ঠিক আছে, সরল সুদ চক্রবৃদ্ধি সুদটা কি, সুদের আয় আসল নির্ণয়, একাধিক বছরের ক্ষেত্রে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, এই জিনিসগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, বলে দিল তোমাদের পরপর 2 বছরের সরল সুদ কত হবে, বা পরপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, যদি এখানে বলে পরপর 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে। ঠিক আছে, একই প্রিন্সিপালের উপর বা একই মূলধনের উপর, এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা আসে। ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্ক এন্ড টাইম এন্ড ডিসটেন্স, এখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে, একদম দি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এটা ভালো করে শিখতে হবে। যে পার্সেন্টেজ ভালো করে পারবে সে এটাও ভালো করে পারবে। ঠিক আছে, দৈনিক কাজের ক্ষমতা,
দৈনিক কাজের ক্ষমতা মানে কি, ধরো তুমি এবং তোমার বন্ধু মিলে কোনো একটা কাজ করছো, যে তোমার বন্ধু 2 দিনে কাজটা শেষ করো, তুমি 3 দিনে কাজটা শেষ করো, তাহলে তুমি দুজন মিলে কয় দিনে কাজটা শেষ করবে? তোমাদের ডেইলি, তাহলে তুমি ডেইলি কত ইউনিট প্রতিদিন কাজ করো, বা তোমার বন্ধু প্রতিদিন কত ইউনিট কাজ করো, এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় এবং এই টাইপের পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। চেইন রুলটা তোমার নিয়ম, শৃঙ্খল নিয়ম, ঠিক আছে। চেইন রুল মানে কি, ধরো এ প্লাস বি মিলে একদিন করছে, বা বি প্লাস সি মিলে আরেকদিন করছে, দুজনের কাজটা সেটা হলো সি প্লাস ডি মিলে আরেকদিন কাজটা করছে, তাহলে পুরো কাজটাই করার পরে শেষ 2 দিনে ডি কাজটা কমপ্লিট করে দিল, তাহলে বলো সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে? এই যে জিনিসগুলো, এটাকে বলে চেইন রুল সিস্টেম বলে, ঠিক আছে। আপেক্ষিক গতি, টাইমের ডিস্টেন্স পার্ট, আপেক্ষিক গতি বা ট্রেন এবং প্ল্যাটফর্ম, ঠিক আছে। ট্রেন প্ল্যাটফর্মটা কি, ধরো তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, একটা ট্রেন তোমাকে পাস করলো, তোমাকে ট্রেনটা পাস করতে কতক্ষণ সময় লাগলো? ট্রেনটার স্পিড 70 কিলোমিটার পার ঘন্টা হয়। এই যে টাইপের কোশ্চেন, এটাকে আপেক্ষিক গতি বলে। রিলেটিভ স্পিড কখন হয়, যখন দুটো ট্রেন একে অপরের অপোজিটে এমন করে পাস করে, তখন সেটা রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি হয়। এগুলো তোমাদের একটু ভালো করে শিখতে হবে, যখন আমি তোমাদের পড়াবো কনসেপ্ট, তখন তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। অনুপাত সমানুপাত, দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা তোমাদের ভালো করে পড়তে হবে। পার্সেন্টেজে পড়ে যদি কারো সব থেকে বেশি ওয়েটেজ থাকে, সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত কি করবে, তোমাদের ক্যালকুলেশন টাইমিং কে ড্রাস্টিক্যালি কমিয়ে দেবে। আমি তোমাদের ক্যালকুলেশনটাকে কমানোর জন্য অনুপাত সমানুপাত ইউজ করবো, ঠিক আছে। ভালো করে আমার সঙ্গে জয়েন করবে, আমার ক্লাসে জয়েন করো, আমি তোমাদের দেখিয়ে দেবো যে অঙ্ক কিভাবে করতে হয়, অঙ্ক কিভাবে সহজভাবে করতে হয়, কোনো রকম ফর্মুলা ছাড়া, কোনো রকম তোমাদের এক্স ওয়াই জেড ছাড়া, ঠিক আছে। গড়, এটা খুব সোজা চ্যাপ্টার। গড় থেকে তোমাদের দুটা টাইপ আছে। গড় থেকে তোমাদের একটা ওয়েটেজ অ্যাভারেজ এবং ডেভিয়েশন, এই দুটো টপিক মিলেই আমি তোমাদের কিন্তু গড় পুরো কমপ্লিট করে দেবো। দেখি মুখোমুখি অঙ্ক করবে তোমরা, ঠিক আছে। সে 10 জনের গড় পচুক আর 5 জনের গড় পচুক, ঠিক আছে। আর যেমনই নাম্বার থাক না কোনো, তোমরা মুখোমুখি গড় বের করে দেবে, ঠিক আছে। মিশ্রণ থেকে তোমাদের প্রশ্ন আছে, ঠিক আছে। বয়স সংক্রান্ত সংক্রান্ত সমস্যা, যে বয়স সংক্রান্ত মানে কি, ধরো তুমি এবং তোমার ভাই আছো, তোমাদের বয়সের ডিফারেন্স কত, ধরো 5 বছর, তাহলে 10 বছর পর তোমাদের বয়সের ডিফারেন্স কত হবে? এখনকার তোমাদের বয়সের অনুপাত 1:4। তাহলে এই যে টাইপের কোশ্চেন গুলো, এগুলো তোমাদের প্রশ্ন পরীক্ষা আসে, ঠিক আছে। সরলীকরণ, ঠিক আছে। সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম, সরলীকরণ এবং লসাগু, সেখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবেই, ঠিক আছে। তোমরা এখানে দেখে নেবে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে, কতগুলো সোজা কঠিন, এটা তোমাদের আমি আলোচনা করলাম, তোমরা এখান থেকে একটু দেখে নেবে, ঠিক আছে। এত কিছু আলোচনা করতে গেলে তোমাদের সময় নষ্ট হবে, এবং আমি চাই না তোমাদের কোনো সময় নষ্ট হোক, ঠিক আছে। তাহলে বিভাজ্যতা নিয়ম, ডিভিজিবিলিটি রুলস। বিভাজ্যতা নিয়মটা কি? বিভাজ্যতা নিয়মটা, ধরো না কোনো একটা সংখ্যা আছে 13578, এই সংখ্যাটিকে নিচের কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, ভাগ হবে, ঠিক আছে। ধরো 9 দিয়ে ভাগ হবে, বা কোনো একটা সংখ্যা আছে ধরুন এক্স ওয়াই জেড, ওটাকে 3 দিয়ে ভাগ হবে কিনা, 9 দিয়ে ভাগ হবে কিনা, 6 দিয়ে ভাগ হবে কিনা, 13 দিয়ে ভাগ হবে কিনা, 7 দিয়ে ভাগ হবে কিনা, 18 দিয়ে ভাগ হবে কিনা, এই যে তোমাদের বিভাজ্যতা নিয়ম পড়লে তোমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। আর আমরা বিভাজ্যতা নিয়ম দিয়ে ম্যাক্সিমাম অঙ্কগুলো করবো, ঠিক আছে। অ্যান্সারও বের করবো আমি বিভাজ্যতা নিয়ম দিয়ে। তো এটাও বিভাজ্যতা নিয়মটা তোমাদের খুব ভালো করে শিখতে হবে, শুধুমাত্র তোমাদের এখানে না, তোমাদের সব জায়গায় বিভাজ্যতা নিয়ম কাজে লাগবে, ক্লিয়ার। সেকেন্ড পার্ট হচ্ছে বদমাস। বদমাস থেকে তোমাদের আমি অলরেডি এর আগে বদমাসের উপর ক্লাস করালাম, একটা সোজা চ্যাপ্টার, একটা ভিডিও হবে, 40 মিনিট একটা ভিডিও হবে, ওখানে পুরো বদমাস কমপ্লিট, ঠিক আছে। এটা নিয়ে ভাবার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, মৌলিক উৎপাদক, এগুলো খুব বেসিক, এগুলো তোমাদের আমি আলোচনা করছি না। সেকেন্ড পার্টে চলে গেলে, আচ্ছা এখানে চলে আসলে মেনসুরেশন, মানে পরিমিতি 2D আর 3D দুটো পার্ট থাকে, ঠিক আছে। 3D থেকে তোমাদের নরমালি প্রশ্ন আসে না, 2D থেকে প্রশ্ন আসে, তবু আসলে একটা থেকে দুটো প্রশ্ন আসে, এটা নিয়ে বেশি মাথায় ঘাবড়ানোর কিছু নেই। একদম রিল্যাক্স হয়ে এটাকে একদম সবার শেষের জন্য ছাড়ো, সবার শেষে যদি সময় পাও তাহলে এটাকে করো, আদারওয়াইজ করা দরকার নেই, ঠিক আছে। মেনসুরেশন, ঠিক আছে। চলো নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্ট কি আছে? নেক্সট পার্ট চলে আসো তোমাদের ইংরেজিতে কি আছে দেখো। ইংরেজিতে তোমাদের কিন্তু যারা যারা ইংরেজিতে দুর্বল, তোমরা অনেকে বলো স্যার ইংরেজিতে আমার দ্বারা হয় না, ইংরেজি পড়তে আমার অসুবিধা হয়, আবার ইংরেজিতে আমি কোশ্চেন পারি না। কোথায় তোমাদের সমস্যা? ইংরেজিতে সমস্যা কোথাও নেই। ইংরেজি তোমাদের জাস্ট একটা জিনিসই ইমপ্রুভ করতে হবে, সেটা হচ্ছে গ্রামাটিক্যালটা পার্টটা একটু ইমপ্রুভমেন্ট করে নিতে হবে, আর ভোকাবুলারিটাকে তোমাকে একটু কষ্ট হবে, ঠিক আছে। ভোকাবুলারি আমরা আমাদের তরফ থেকে তোমাদের দিয়ে দেবো, ডেইলি 5টা 10টা করে পড়তে থাকো, মুখস্থ করতে থাকো, ঠিক আছে। আজকে থেকে শুরু করো, দেখবে যে 6 মাস পর তোমাদের এতগুলো ভোকাবুলারি তোমাদের জমা হয়ে গেছে, তোমাদের মাথার মধ্যে প্রচুর ভোকাবুলারি জমা হয়ে গেছে। তোমাদের ভোকাবুলারি নিয়ে টেনশন নেওয়ার কিছু না, জাস্ট ডেইলি 5টা করে করো। আজকে 5টা করলে কালকে 5টা করো, পরশুদিন 5টা করো, এবার তারপরে দিনে এই 15টা যে করলে 15টাকে রিভিশন করো, ঠিক আছে। রিভিশন মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু মাথায় রাখবে রিভিশন না করলে সমস্ত কিছু পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে। ওকে, চলে আসছে ইংলিশে। গ্রামার এবং ভয়েস এবং সিনট্যাক্স। গ্রামার কি? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিগেট, এটা হচ্ছে তোমাদের গ্রামার পার্টে পড়ছে। আর অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস তোমাদের একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। টেন্স সম্পর্কে তোমাদের একটু ভালো, টেন্স না পড়লে তুমি কিছুই পারবে না, টেন্স তো তোমাদের ভালো করে পড়তেই হবে, ঠিক আছে। যদি টেন্স না পড়ো কিছুই পারবে না, ঠিক আছে। না সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট পারবে, না অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস পারবে, না ন্যারেশন পারবে, না তুমি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট পারবে, না তুমি আর্টিকেল প্রিপোজিশন পারবে, কিছুই পারবে না ভালো করে। তো টেন্স তো তোমাদের ভালো করে শিখতে হবে। ভোকাবুলারি যেটা তোমাদের একটু আগে বললাম, ঠিক আছে। ভোকাবুলারি কি? তোমাদের সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে, ওয়ান ওয়ার্ড ইডিয়ম পড়তে হবে, এই টাইপের জিনিসগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। ইডিয়ম ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখানে তোমাদের বললাম এগুলো তোমাদের মুখস্থের ব্যাপার, এখানে মুখস্থ করতে। আমি তোমাদের নোটস দিয়ে দেবো, তোমরা জাস্ট ডেইলি মুখস্থ করবে 5টা করে,
ঠিক আছে, চলে গেলে এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এন্ড প্রিপোজিশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে তোমাদের 1 নাম্বার একদম তোমাদের ফ্রিতে নাম্বার দিয়ে যায়। ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন এবং তোমাদের ফিক্সড প্রিপোজিশন কিছু থাকে, এগুলো তোমাদের একটু পড়ো যদি। আর্টিকেল যদি ভালো করে পড়লে এবং কিছু ফিক্সড প্রিপোজিশন আর প্রিপোজিশনের কিছু ইউজেস এটা জানলে তোমাদের এখানে ফিক্স নাম্বার দিয়ে যাবে 100%, এখান থেকে একটা প্রশ্ন পাবি তোমরা। ঠিক আছে, স্পেলিং কারেকশন আর পাংচুয়েশন। স্পেলিং কারেকশনটা কি তোমাদের নাম তোমরা সকলে জানো, ভুল ভুল বানানকে ঠিক করে লিখতে হবে। পাংচুয়েশনটা কি, পাংচুয়েশন মানে কোথায় কমা হবে, কোথায় দাঁড়ি হবে, কোথায় সেমিকোলন হবে, কোথায় সমস্ত কিছু তোমাদের এখানে পাংচুয়েশন। ধর কোনো একটা সেন্টেন্স আছে কোশ্চেন দিয়ে শেষ হচ্ছে, এখানে সবার শেষে কি চিহ্ন হবে, কোশ্চেন মার্ক হবে, কমা হবে, দাঁড়ি হবে, কি হবে এখানে, এটাকে পাংচুয়েশন বলে। ঠিক আছে, এটা তোমাদের একটু ভালো করে শিখতে হবে। এটা হলো ইংলিশ। ঠিক আছে, তোমরা এই সাইডটা একটু দেখে নেবে, এখানে কতগুলো প্রশ্ন আসে। 2018-তে তোমাদের কোন কোন লেভেলে কোশ্চেন সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। এটা হলো ইংলিশ। বাংলা, বাংলা তোমাদের এখানে কি আছে, বাংলা আছে তোমাদের দেখো বাংলা আমি পড়াবো না, বাংলা তোমাদের বিধান স্যার পড়াবে। বিধান স্যার একটু আগে ছিল, এখন চলে গেছে, তাই বিধান স্যার আমি বলবো, এটা তোমাদের বিধান স্যার আলাদা করে একটা ভিডিও বানাবে বাংলার উপরে, বিধান স্যার তোমাদের বুঝিয়ে দেবে বাংলা তোমাদের কি পড়াবে। ঠিক আছে, তবুও তোমাদের আমি বলি এই ট্যাবগুলো তোমাদের পড়ে নেবে। ঠিক আছে, বাংলা ব্যাকরণ থেকে সন্ধি, সমাস এবং কারক, এখান থেকে প্রশ্ন আসে, একদম আসেই। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসে, সমাস, কারক, বিভক্তি, বাক্য গঠনের গাঠনিক নিয়ম, এগুলো তোমাদের বাংলাতে সরি হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসে। পদ পরিবর্তন থেকে তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, বিশেষণ থেকে বিশেষণ, ঠিক আছে, রূপান্তর, ক্রিয়াপদের রূপান্তর, পরিবর্তন, এগুলো থেকে প্রশ্ন আসে। কাল পরিবর্তন থেকে তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, সমর্থক শব্দ, বিপরীত বিপরীত শব্দ এবং সঠিক বানান, এখান থেকে তোমাদের প্রশ্ন। দেখো ইংলিশে বাংলা সিলেবাসটা প্রায় সেম, জাস্ট ইংলিশটা ইংলিশে, এই বাংলাটা বাংলা, জাস্ট একই জিনিস। ঠিক আছে, এবং সমস্ত কিছু কিন্তু মাধ্যমিক স্তরে, মাধ্যমিক লেভেলে সমস্ত কিছু তোমাদের জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, বাগধারা, প্রবাদ বা বাগধারা, বাগধারাটা কি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, আচ্ছা ইডিয়ম, সরি। ঠিক আছে, তাহলে ইডিয়মটা কি, গ্রামীণ প্রবাদ বা সাংস্কৃতিক রূপক, প্রভাব, প্রচলিত, বাগধারা, এগুলো তোমাদের এগুলো তোমাদের বিধান স্যার একটু ডিটেইলে বলবে। ঠিক আছে, আমি বাংলা সম্পর্কে খুব বেশি ভালো বলতে পারবো না তোমাদের, কারণ বাংলা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট ম্যাথ, ওই ম্যাথ তোমাদের খুব ভালো করে বোঝাতে পারবো। ঠিক আছে, এক কথায় প্রকাশ, ঠিক আছে, এক কথায় প্রকাশে বর্ণনামূলক বাক্য, একটি সুনির্দিষ্ট সহায়িকা, এগুলো তোমাদের একটু বিধান স্যার বোঝাবে, আমি তোমাদের এখানে এক্সট্রা সমালোচনা করছি না। ঠিক আছে, এটার জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট পার্টে চলে আসে তোমাদের জিএস পেপারটা। জিএস পেপারটা তোমাদের আমি একটু আগে যেটা বললাম, প্রথমেই বলেছিলাম যেটা, সেটা হচ্ছে তোমাদের কিন্তু ট্রেডিশনাল ভাবে জিএস পেপার করলে হবে না, তোমাদের জিএস পেপারটা কিন্তু তোমাদের একটু ঠিকঠাক ভাবে করতে হবে। কিভাবে করতে হবে দেখো, জিএস পেপারের মধ্যে তোমাদের সবার ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের উপর ফোকাস করতে হবে। কি রাজ্যের প্রধান প্রকল্পগুলো কি আছে, লক্ষ্মী ভান্ডার আছে, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, কৃষক বন্ধু, দুয়ারে সরকার, এগুলো তোমাদের যে প্রকল্প আছে এগুলো কবে শুরু হয়েছে, কে শুরু করেছে, কি কি কমিটিগুলো কি কি ছিল, ঠিক আছে, কত টাকা স্টাইফেন্ড দিচ্ছিল, ঠিক আছে, এগুলো তোমাদের জানতে হবে। তোমরা অনেকে জানো, বাট এখানে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নতুন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সমস্ত প্রকল্পের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটাও তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে যদি তোমাদের প্রশ্ন সোজা হয়। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ এবং সাংবিধানিক শাসন ব্যবস্থা, ঠিক আছে, এটা তোমাদের পলিটি পার্ট। পঞ্চায়েতি রাজটা তোমাদের পলিটির মধ্যে পড়তে হবে। গান্ধীজি যে 73 অ্যামেন্ডমেন্টের কথা বলেছিল, 73 অ্যামেন্ডমেন্টে যে তোমাদের পঞ্চায়েতি রাজটা ইন্ট্রোডিউস হয়েছিল, সেটা তোমার সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, পঞ্চায়েতি রাজটা কি, আমাদের গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তরীয় যে ব্যবস্থাটা সেটা কিভাবে পরিচালিত হয়, প্রধান পঞ্চায়েত, ব্লক সভাপতি, এগুলো যে তোমাদের থাকে, এগুলো তোমাদের কিভাবে কাজ করে, ঠিক আছে, কার্যপ্রণালীগুলো কি আছে, এগুলো সম্পর্কে তোমাদের একটু জানতে হবে, বেসিক ইনফরমেশন। ঠিক আছে, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন কর্মসূচি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিম গুলো আছে সেগুলো সম্পর্কে তোমার জানতে হবে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম গুলো আছে স্পেসিফিক ভাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল না, তোমাদের গ্রামীণ যেগুলো তোমাদের এরিয়া আছে ওগুলোকে ফোকাস করে স্কিম গুলো আছে, এগুলোর উপর তোমাদের একটু ফোকাস রাখতে হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল পরিবেশ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল এনভায়রনমেন্ট তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, ভূগোলটা ক্ষেত্রে সেম এবং ইতিহাসের ক্ষেত্রে সেম। ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি, পশ্চিমবঙ্গের ইতিহাস, ঠিক আছে, পশ্চিমবঙ্গের ইতিহাস কি ছিল, পাল বংশগুলো কি ছিল, আমাদের সিরাজউদ্দৌলের ব্যাপারটা কি ছিল, মুর্শিদাবাদের ব্যাপারটা জানতে হবে, পাল বংশ, বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন ডাইনেস্টি গুলো কি ছিল, ওয়েস্ট বেঙ্গলের ডাইনেস্টির সঙ্গে সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টি কিছু সিমিলারিটি আছে বা চেন রয়েছে, ওদের লিঙ্ক রয়েছে, কি লিঙ্ক রয়েছে, কি কোথা থেকে এসেছিল, এই সম্পর্কে তোমাদের জানতে হবে। ঠিক আছে, ঠিক আছে, এখানে সমস্ত কিছু বলা আছে। আমাদের যেমন হেরেনি ডিলোজিও সম্পর্কে জানতে হবে, বিদ্যাসাগর সম্পর্কে, স্থানীয় উৎসব, বাংলা থেকে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ববৃন্দ কে কে ছিল। আমাদের যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল না, তখন ওয়েস্ট বেঙ্গল থেকে সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামী বেরিয়েছিল বা স্বাধীনতা সংগ্রামী পার্টিসিপেট করেছিল। তো কে কে ছিল, সে কি কি রিফর্ম করেছিল, কি কি জিনিসে তারা নিজেদের আওয়াজ তুলেছিল, কে কবে জেলে গিয়েছিল, কে মার্টার ছিল, মানে কে মরে গিয়েছিল, মানে সরি মরে যাওয়ার ব্যাপারটা খুব হার্শ কথা হয়, অ্যাকচুয়ালি সে কে দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিল, যেমন ক্ষুদিরাম বসু আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে গেছে। ঠিক আছে, এরকম মানুষগুলো তোমাদের একটু জানতে হবে। ঠিক আছে, মার্টার গুলো যেগুলো আছে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। এরপরে চলে আসি নেক্সট পার্টে, যদি কিছু দেখতে চাই আমি তোমাদের, এটা হচ্ছে দেখো রাজ্য স্তরের সাম্প্রতিক ঘটনাবলী। সাম্প্রতিক ঘটনাবলী মানে হচ্ছে তো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা করার দরকার নেই, কারেন্ট অ্যাফেয়ার্স আমি আছি। কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের একদম
পিডিএফ দিয়ে দেবো, এটা তোমাদের জন্য কোনো পয়সা দিতে হবে না, ফ্রি অফ কস্ট। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা আমি ডিল করে দেবো তোমাদের জন্য। ঠিক আছে, ওকে। এরপরে দেখি কি আছে, এরপরে তোমাদের ঠিক আছে, দেখো এতটুকু তোমাদের বলে দিলাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতে তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। ঠিক আছে, এবার এটা তোমার উপর নিজের উপর ডিপেন্ড করছে, তুমি কিভাবে পড়াশোনা করবে, তুমি এই সময়টাকে কিভাবে ইউজ করবে। তুমি সময়টাকে ইউজ করতে না পারো, সময়টা নষ্ট করবে, তোমার একটা বছর বা দুটো বছর আরো নষ্ট হবে। এবার তোমাদের পঞ্চায়েতে ভ্যাকেন্সি বেরোচ্ছে 12-13 হাজার, এরপরে তোমাদের ভ্যাকেন্সি বেরো 500 বা নাও বেরোতে পারে, তখন তুমি কি করবে আমি জানি না। বাট আমি যদি বুদ্ধিমানের মতো কথা বলতে চাও, আমি এটাই বলবো, পড়াশোনা শুরু করো। যদি সেলফ স্টাডি করতে পারো, দা বেস্ট অ্যাপ্রোচ, সব থেকে ভালো অ্যাপ্রোচ সেলফ স্টাডি করো। আর যদি মনে হয় সেলফ স্টাডি করবে না, তুমি কারোর সঙ্গে জয়েন হয়ে প্রিপারেশন নেবে, এমনটা না আমাদের সঙ্গে জয়েন হয়ে প্রিপারেশন নিতে হবে এমনটা নয়। তুমি যার সঙ্গে তোমার মনে হয় জয়েন হতে পারো, যার ইচ্ছা কোর্স দিতে পারো, জাস্ট তোমার টিউনিং যার সঙ্গে বসে, যার ক্লাস তুমি বুঝতে পারছো, তার ক্লাস জয়েন করো এবং পড়াশোনা শুরু করো। আমি এতটুকুই বলবো, জাস্ট পড়াশোনা শুরু করো, বাকিটা দায়িত্ব যে টিচারের কাছে পড়ছো সে টিচারকে দাও, অথবা আমার কাছে পড়লে আমার কাছে ছেড়ে দাও। ঠিক আছে, আমার কাছে যারা যারা পড়বে তোমাদের জন্য বলি, তোমাদের সম্পূর্ণ নোটস আমি দিয়ে দেবো, A to Z, তোমাদের কোনো বই কেনার দরকার নেই। ঠিক আছে, নোটস দেওয়া দায়িত্ব আমার, জাস্ট পড়া দায়িত্ব তোমার, তোমাকে প্র্যাকটিস করা দায়িত্ব তোমার। দেখো তোমরা যদি আজ থেকে 5 বছর পরে তোমরা চাকরি পাও, ঠিক আছে, আমি তোমাকে একটা সিম্পল ক্যালকুলেশন বলি, আজ থেকে 5 বছর পরে তুমি চাকরি, এখন থেকে ধরো তুমি পড়াশোনা করছো না, হ্যাঁ যেটা বলছিলাম, দেখো দেখো আজ থেকে 5 বছর পরে তুমি চাকরি পাও এবং আজকে যদি চাকরি পাও, এক থেকে 1 বছর পরে তুমি এখন থেকে পড়াশোনা করে চাকরি পাও, ডিফারেন্সটা কোথায় আমি তোমাকে বলি। আজ থেকে 5 বছর চাকরি পাও, যদি আমি ধরে নিচ্ছি তোমার স্যালারি 25,000 টাকা করে, ঠিক আছে, তুমি যদি প্রত্যেক বছর 12 মাস, প্রত্যেক বছরে 12 মাস হয়, তো 12 মাসে 25,000 টাকা চাকরি পেলে মোটামুটি কত টাকা পাচ্ছ তুমি? 25 গুণ 12 করলে কত হবে? প্রায় মোটামুটি কত হবে? 3 লাখ টাকা। প্রত্যেক বছর 3 লাখ টাকা, 5 বছর 15 লাখ টাকা থেকে তুমি হাত দিয়ে বসে পড়লে, ঠিক আছে, 15 লাখ টাকা তুমি পারলে না, প্লাস তুমি উল্টা বাড়িতে খাওয়া দাওয়া করছো, ফ্যামিলির বার্ডেন হচ্ছে। বাট আজকের থেকে পড়াশোনা করে চাকরিটা পাও, তাহলে তোমার জন্য কতটা বেনিফিশিয়াল। তুমি 15 লাখ টাকা তো তোমার কাছে থাকছেই, 15 লাখ টাকা তুমি তো পাচ্ছই স্যালারি হিসেবে, প্লাস তুমি ফ্যামিলিকে তুমি সাপোর্ট করতে পারছো, তোমার বোনকে সাপোর্ট করতে, তোমার ভাইকে সাপোর্ট করতে পারছো, তোমার বাবা মাকে সাপোর্ট করতে পারছো, কত কিছু হচ্ছে তোমার জন্য। ঠিক আছে, তো এটার জন্য হলো পড়াশোনাটা করো। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে, তোমরা অনেকেই বলো স্যার 6-7 ঘন্টা পড়াশোনা করতে পারছি না, পড়াশোনা করলে বোর লেগে যায়। ভাই একটা জিনিস ভাবো, আজকে তোমরা যদি মনে করো যে আজকে তুমি চাকরি পেয়ে গেলে, আমি ধরে নিলাম তুমি আজকে চাকরি পেয়ে গেছো, যেদিন থেকে তুমি চাকরি পাবে জয়েনিং করবে সেদিন থেকে তোমাকে 8 ঘন্টা তোমাকে ডিউটি করতে হবে। ডিউটি করতে হবে মানে কি, তুমি যদি 10টা থেকে অফিস যাও, 10টা থেকে তোমাকে ধরে নাও তোমাকে 6টা পর্যন্ত অফিস করতে হলো, ক্লিয়ার। এবার 10টা থেকে অফিস যাওয়ার জন্য তোমাকে 2 ঘন্টা আগে থেকে রেডি হতে হবে, মানে এদিকে 2 ঘন্টা এক্সট্রা, অফিস থেকে ফেরার জন্য তোমাকে আরো 1 থেকে 1.5 ঘন্টা এক্সট্রা, মানে 2 ঘন্টা 4 ঘন্টা, 8 4 12 ঘন্টা, মানে প্রত্যেকদিন তোমাকে 12 ঘন্টা পরিশ্রম করতে হচ্ছে। তুমি আজ থেকে যদি সেম পরিশ্রমটা তুমি আজকের থেকে করো, মানে 12 ঘন্টা আজকের থেকে পরিশ্রমটা করো চাকরি পাওয়ার আগে থেকে, হয়তো তুমি দেখা গেলো যে চাকরিটা তুমি এখন পাচ্ছ 25,000 টাকা, তুমি এই 25,000 টাকা চাকরি না হবে, তুমি WBCS ক্র্যাক করলে বা WBP SI ক্র্যাক করলে বা রেলওয়ে পরীক্ষা কোনো ক্র্যাক করলে, তো আমি বলছি যে পরিশ্রমটা তুমি চাকরি পাওয়ার পরেই করবে, সেটা এখন থেকে করো না, আজকের থেকে করো না। কেন কেন এই মানুষগুলো কেন তোমাদের যে 2-4 ঘন্টা পড়াশোনা করলে পড়াশোনা করতে পারছো না? আর সব থেকে বড় কনসিস্টেন্সি, তুমি কনসিস্টেন্ট থাকছো না কেন? আজকে পড়ছো, কালকে পড়ছো, পরশুদিন পড়ছো না, তারপরের দিনে বন্ধুর সঙ্গে করতে হচ্ছে, আরো 10 দিন পর আরেকদিন পড়ছো, হবে না, সিলেকশন হবে না। পড়াশোনা করতে গেলে ভাই, চাকরি পেতে গেলে ভাই, তোমাকে কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে। সে তুমি ডেলি 4 ঘন্টা করে পড়ো না কেন, যেটা তোমার একটু আগে বললাম, যে তুমি যদি প্রত্যেকদিন 12 ঘন্টা করে পরিশ্রম করো চাকরি পাওয়ার পরে, সেই পরিশ্রমটা তুমি 1 বছর আগে থেকে যদি করো, তাহলে দেখা গেলো তুমি যে চাকরিটা আজকে পাওয়ার কথা, সেই চাকরি না পেয়ে আরো ভালো চাকরি পাচ্ছ, আরো ভালো স্যালারি পাচ্ছ। তাহলে কেন আজকের থেকে তুমি পরিশ্রমটা করছো না, আমি বুঝতে পারছি না এই জিনিসগুলো কেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। কারো কোনো কোশ্চেন থাকলে, কারো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, এবং ভিডিও ডেসক্রিপশনে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, জয়েন করবে। আমি তোমাদের অলওয়েজ রেডি থাকি তোমাদের কোনো কোয়ারির জন্য, বা কোনো কোয়ারি সেটা ফুলফিল করা। ঠিক আছে, আর একটা কথা বলছি, ফোন করবে না, মোস্ট প্রবলি তোমরা ফোনে পাবে না, কারণ প্রচুর স্টুডেন্ট ফোন করে, সবার ফোন রিসিভ করতে পারি না আমি। ঠিক আছে, তোমরা কি করবে, তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে আমাকে, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেবো। ঠিক আছে, খুব ভালো থাকবে, গড ব্লেস ইউ অল, এবং আমার মুখ উজ্জ্বল করো, বাই।